তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি আলিয়া সাহেব। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। হিটস্ট্রোকে 6 জেলায় 8 জনের মৃত্যু। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি। হাইকোর্টের নির্দেশ না মেনে কিছু স্কুলে ক্লাস, আদালতের আদেশ বন্ধে আপিলের সুযোগ দেখছেন না শিক্ষামন্ত্রী। অসহ্য গরমের জন্য সরকারি সংস্থা ও মুনাফা লোভীরা দায়ী বলছে বাপা। সরাসরি পদক্ষেপ নেওয়ার দাবি। সংস্কার বাস্তবায়ন না হলে বড় অঙ্কের রাজস্ব হারাবে সরকার, কর ছাড় বাতিলের সুপারিশ পিআরআই এর। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। এপ্রিলের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত প্রায় সারা দেশেই দাপট ছিল দাবদাহের। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা যশোরে 43.8 ডিগ্রি রেকর্ডের মধ্য দিয়ে শেষ হয় মাসটি। এর আগে 1972 সালে রাজশাহীতে পারদ ওঠে 45.1 ডিগ্রিতে। প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে রোগীর। এর মধ্যেই গত এক সপ্তাহে হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে 20 জনের। এপ্রিল জুড়েই বিভিন্ন জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 43.8 ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করেই শেষ হল মাসটি। পুরো এপ্রিল জুড়ে তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে ছিল খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জেলা। তবে দাবদাহের দাপটে নাকাল হতে হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর, চুয়াডাঙ্গা, খুলনা, মেহেরপুর, ঝিনাইদহ এবং রাজশাহী ও পাবনা জেলার মানুষকে। রাস্তায় চলাফেরা করা কষ্ট, দোকানে বসে থাকা কষ্ট, ফ্যানের হাওয়া যে এত হিট হয়ে গিয়েছে, কাজ করি তাতে রাতেবেলা ঠিকমতো ঘুমায় না, ফ্যানের বাতাস অতিরিক্ত গরম থাকে, এর কারণে আমাদের নানান অসুবিধা হয়। প্রকৃতির এই বৈরী আচরণে অসহায় হয়ে পড়েছে প্রাণীকুল। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। অসহনীয় পরিস্থিতি থেকে উত্তরণে নেই ঝড় বৃষ্টির দেখা। অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। আগামী সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কমে যাবে। তীব্র তাপপ্রবাহে আক্রান্ত জেলাগুলোতে হিট অ্যালার্ট জারি থাকলেও জীবিকার তাগিদে প্রখর রোদ উপেক্ষা করে কাজে নামতে হচ্ছে কৃষক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষকে। দিন ধরে প্রখর রোদ, এত গরম, আমরা 10টার পরে বাইরে বেড়াতে পারি না। চলমান দাবদাহে অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এরই মধ্যে মঙ্গলবার একদিনেই 6 জেলায় হিটস্ট্রোকে মারা গেছেন 8 জন। আর গত এক সপ্তাহে সে সংখ্যা বেড়ে হয়েছে 20 জন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী শনিবার থেকে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে। এর আগে বৃহস্পতিবার থেকে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামীকালও কিছু কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকবে। এতে আবারও জারি করা হতে পারে হিট অ্যালার্ট। গ্রীষ্মের শুরু থেকেই টানা তাপপ্রবাহের কবলে ঢাকাসহ সারা দেশ। প্রতিদিনই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। প্রখর রোদে তীব্রতা বাড়ছে গরমের। ঘরে বাইরে হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। এইবার যে গরম, এরকম গরম আমার জীবনে আর কোনোদিন দেখিনি। পেটের দায় রাস্তায় নামতে হয়, না নামিয়া কোনো উপায় নাই বাবা। ছেলের সন্তান নাই, অন কি করুন বাবা, কর্ম করিয়া তো খাইতে যতদিন বাঁচে আছি। পানি খাওয়াতে হয়, জুস খাই, বিভিন্ন ধরনের জিনিস খাওয়াতে হয়। তো তাপটা বেশি, বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব হচ্ছে, ওর ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে ঘেমে। তবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে কিছুটা স্বস্তির আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। রাজশাহী, রংপুর সহ সারা দেশেই আগামী শনিবার থেকে 4-5 দিন বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হতে পারে 2 মে থেকে। এর সাথে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা আছে। খুলনা এবং রাজশাহীতে হিটওয়েভটা আছে, সেটা পুরোপুরি কমতে আমাদের 4 থেকে 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন যদি ভালো মানের একটা বৃষ্টি আমরা পাই, তা আমরা ধারণা করছি যে ওই জায়গার হিটওয়েভটা কমে আসলে সারা দেশে তাপমাত্রা অটোমেটিক কিছুটা কমে আসবে। কারণ কি, আমাদের পশ্চিমা লু হাওয়া যেটা বলি, সেটার প্রভাবে আমাদের খুলনা এবং রাজশাহীর তাপমাত্রাটা বেশি আসে। এর প্রভাবটা পড়ে ঢাকা এবং বরিশালের উপরে। তো ওই সাইডে যখন তাপমাত্রা পুরোপুরি কমে আসবে, আমরা ধারণা করি যে সারা দেশে তাপমাত্রা অনেকটা কমে আসবে।
মে মাসের মাঝামাঝি থেকে আবারও তাপপ্রবাহের কবলে পড়তে পারে দেশের বেশিরভাগ জেলা, বলছেন আবহাওয়াবিদ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের নির্দেশ না মেনেই বরিশাল, জামালপুর সহ কয়েকটি জেলায় মাধ্যমিক বিদ্যালয় খোলা রেখেছে কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মেনে স্কুল খোলা রাখার দাবি তাদের। তবে এই গরমে স্কুল বন্ধ রাখার দাবি করছেন শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন স্কুলে কমে গেছে শিক্ষার্থীর উপস্থিতি। গরম উপেক্ষা করে মঙ্গলবার সকালে জামালপুরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত হয়। লোডশেডিংয়ের কারণে তাদের দুর্ভোগ পোহাতে হয়। কষ্ট কমাতে শহরের কিছু বিদ্যালয়ে শিক্ষার্থীদের শরবত খেতে দেয়া হয়। দুপুরের রোদে বাড়ি ফেরার সময় ভোগান্তি বাড়ে। কারেন্ট চলে গেলে আমাদের গরমের সমস্যা হয়। আমাদের এখানে একটু ভালো একটা সুযোগ থাকুক যাতে আমরা গরমের মধ্যে ক্লাস করতে পারি, কারেন্ট চলে গেলে যাতে আমাদের অসুবিধা না হয়। ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে বিদ্যালয় খোলা থাকলেও গরমে কমে গেছে শিক্ষার্থীর উপস্থিতি। বিদ্যালয় খোলা ও বন্ধের সময়সূচি পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা। মনোযোগ দিয়ে ক্লাস করতে পারছেন, এই গরমটা অনেক বেশি। আমাদের স্কুলের অনেকেই বেহুশ হয়ে যাচ্ছে এই গরমের কারণে। শিক্ষার্থীদের কিছু সমস্যা হচ্ছে, আর উপস্থিতি তুলনামূলকভাবে একটু কম, বিশেষ করে লেজারের পর আমাদের ছাত্রছাত্রীগুলো ধরে রাখাটা খুব কষ্ট হচ্ছে। ফেনী ও নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকলেও খোলা ছিল মাধ্যমিক বিদ্যালয়। বেশিরভাগ প্রতিষ্ঠান দুপুরের আগে ছুটি দেয়া হয়। তীব্র গরমে ক্লাস বন্ধ রাখার দাবি জানায় শিক্ষার্থীরা। অনেকদিন যাবতীয় আমাদের এখানে প্রচুর গরমের কারণে আমাদের ক্লাস করতে অসুবিধা হয়। চলমান তাপপ্রবাহে হাইকোর্ট ও শিক্ষা মন্ত্রণালয়ের দুই ধরনের নির্দেশে বিপাকে পড়ে বিভিন্ন বিদ্যালয় কর্তৃপক্ষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সূচনা বক্তব্য রাখছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অগণিত নেতা কর্মী যারা জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জীবন দিয়েছে, আমি তাদেরকেও স্মরণ করছি। 15 আগস্ট আমাদের জাতীয় জীবনের সবথেকে বড় একটা কালো অধ্যায়, সব থেকে বড় দুর্ভাগ্যের দিন, যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়। একই সাথে আমি হারিয়েছি আমার মাকে, আমার 3 ভাই, ভাতৃবধূ, আত্মীয় পরিবার পরিজন সহ 18 জন সদস্য শাহাদাত বরণ করেন। আমি তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। মাত্র 3 বছর 7 মাস সময় হাতে পেয়েছিলেন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলতে। তিনি আমাদের সংবিধান দিয়েছেন, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিটি প্রতিষ্ঠানে তিনি গড়ে দিয়ে গেছেন, তার ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন। এমনকি আজকে যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি বা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন যে বাংলাদেশ আমরা গড়ার পথে এগিয়ে যাচ্ছি, তার ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে যান। তিনি যদি বেঁচে থাকতেন, স্বাধীনতা 10 বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠত। তার কারণ যে 3 বছর 7 মাস তিনি সময় পেয়েছে, এই মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, একটি প্রদেশ, শোষিত বঞ্চিত মানুষ, যুদ্ধে ধ্বংসপ্রাপ্ত একটি দেশ, রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, 1 বছর কোনো ফসল হয়নি, গোলায় শূন্য, তার উপর গণহত্যা এবং লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণের সারা দেশ ক্ষত বিক্ষত। সেই ধ্বংস স্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়ে পুনর্বাসন পুনর্গঠনের কাজ করেন, অপরদিকে দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে অগ্রগতি সাধন করেন, যার ফলে ওই 3 বছর 7 মাসের মধ্যে জাতিসংঘ কর্তৃক এরপর 75 সালে 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে সেই সকল অগ্রযাত্রাই থেমে যায়। 21 বছর পর আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে। আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে, জনগণের ভাগ্য পরিবর্তনেই কাজ করেছে। বাংলাদেশ প্রথম খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সাক্ষরতার হার, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার, মানুষের যে মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা আওয়ামী লীগ
সেটা ভিত্তিটা স্থাপন করে জাতির পিতা পদাঙ্ক অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে থাকি। আমাদের দুর্ভাগ্য 2021 সালে আমরা সরকারে আসতে পারিনি। একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের আসতে দেওয়া হয়নি, কিন্তু তার ফলটা হয়েছিল দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাইয়ের উত্থান, দুর্নীতি। বারবার বাংলাদেশ বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন হয়েছে দুর্নীতিগ্রস্ত দেশ বলে, এবং আমাদের অগণিত নেতা কর্মীর উপর যে অকথ্য অত্যাচার নির্যাতন হয়েছে সেটাও মানে ভোলার না। এবং বিএনপি জামাতের দুঃশাসনের ফলেই দেশে ইমার্জেন্সি ঘোষণা হয়, আর সেই ইমার্জেন্সি সরকার আসার পরে প্রথম দিকে খুব ভালো কথা বললেও তারপরেও তারা আবার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করে। সেখানেও দেশের মানুষ বসে থাকেনি। আমাদের ছাত্র, শিক্ষক, আমাদের দল নেতা কর্মী তারা কাজ করেছে। এমনকি আমাকে গ্রেপ্তার করার পর আমাদের আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন মিলে 15 দিনের মধ্যে বোধহয় 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে সেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেওয়া হয়। অথচ আমার বিরুদ্ধে খালেদা জিয়া ক্ষমতা আসার পর প্রায় 1 ডজন মামলা দেয়, আর তত্ত্বাবধায়ক সরকার এসে আরো 5-6টা মামলা দেয়। আমার প্রত্যেকটা মামলা কিন্তু তদন্ত করে রিপোর্ট আমি দিয়েছি, কোনো মামলা প্রত্যাহার না। আমার বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলা তদন্ত করে রিপোর্ট নিয়ে কোর্টের দ্বারাই কিন্তু সমস্ত মামলাই বাতিল হয়ে গেছে। এখানে আমরা সরকার থেকে কোনো মামলা প্রত্যাহার করিনি। তার কারণ আমাদের সততার উপর আমাদের একটা বিশ্বাস আছে। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা নিজের সরকারে পদ্মা সেতু নির্মাণ করেছি, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। একবার আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমার ঘোষণা ছিল নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করব। আমরা তা করেছি। গত জুন মাস 23শে জুনই তো আমরা উদ্বোধন করলাম, 1 বছর হয়নি, 25শে জুন, তার মানে 1 বছর এখনো হয়নি। 1 বছর এখনো হয়নি। এরই মধ্যে পদ্মা সেতুতে 15,000 কোটি টাকা, 1500 কোটি টাকা, অর্থাৎ 1500 কোটি টাকা আমাদের টোল উঠেছে। এই টোলের হিসাবটা কিন্তু আমাদের সেতু বিভাগ কিন্তু তাদের খরচা পাতি সব রেখে, সব ব্যয়টায় ধরে সেটাকে রেখে এরপরে যে লাভটা হয় এটা কিন্তু সেইটুকু। এই যে 1500 কোটি 1500 কোটি টাকা যে আমাদের উপার্জন, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে। অর্থাৎ বাংলাদেশ যে পারে, আমরা সেটা প্রমাণ করেছি। 7 মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, তো বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই আমরা প্রমাণ করেছি বিশ্ব দরবারে, যা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশের কিছু, আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়াত্মপন্ন যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য, আর আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম, অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই 2 মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। অপরাধটা কি আমাদের? কোভিড-19 সময় আমরা বিনা পয়সা ভ্যাকসিন দিয়েছি, পৃথিবীর ধনী দেশ দেয়নি, কিন্তু বাংলাদেশ দিয়েছে। টেস্টিং আমরা বিনা পয়সা করেছি, পৃথিবীর কোনো ধনী দেশও করে নাই, আমরা করেছি। এবং আমরা যেভাবে 2 হাতে পানির মতো টাকা খরচ করে মানুষকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিয়েছি, খুব কম দেশে সেটা করতে পেরেছে, আমরা সেখানে সাফল্য অর্জন করেছি। আজকে আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, শিশু মৃত্যু হার কমিয়েছি, সাক্ষরতার হার বাড়িয়েছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি করেছি, মানুষের ঘরের কাছে আমরা চিকিৎসা সেবা নিয়ে গেছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের অগ্রগতি আছে। সব দিক থেকে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পিছিয়ে আসছি কোথায় আমরা? আমাদের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি এবং আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধি করেছি, কিন্তু আজকে কোভিডের অতিমারি, আর এরপর আসে ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, সারা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, এবং এই সমস্যার কারণেই কিন্তু আমরা
অনেকটা, শুধু আমরা না, সারা বাংলা পৃথিবীর সব এমনকি উন্নত দেশগুলিও কিন্তু হিমশিম খাচ্ছে। তারপরেও আমরা আমাদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছি। 2021 সাল আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল 2008 সালে, সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম 21 সালের মধ্যে বাংলাদেশকে আমরা এক ধাপ উপরে তুলব। রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই, দিন বদলের সনদ আমরা ঘোষণা দিই। আজকে দিন বদল ঘটেছে। আমরা সবসময় আমরা লক্ষ্য রেখেছি আমাদের তৃণমূল মানুষ, তাদের আর্থসামাজিক উন্নতি করা। আজকে কেউ বলতে পারছেন যে গ্রামে দারিদ্র আছে, এখন বলে শহরে দারিদ্র। এটা একটা অদ্ভুত এখন হিসাব হয়ে গেছে যে দারিদ্রের হার শহরে বেড়ে গেছে, গ্রামে না। অথচ একসময় গ্রামের মানুষ একবেলা ভাত পেত না, খেতে পেত না, মাথা গোঁজার ঠাঁই ছিল না, রোগের চিকিৎসা পেত না, শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। আমাদের উন্নয়নের সকল কিছু আমরা তৃণমূল মানুষকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। মানুষকে লক্ষ্য রেখেই পরিকল্পনা নিয়ে পরিকল্পিতভাবে এগিয়েছি। বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, এবং সেটা আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই করেছি। অল্প কিছু বাকি আছে, সে ঘরগুলিও হয়ে যাচ্ছে খুব শীঘ্রই। কাজে বাংলাদেশে কোনো আমরা বিহীন থাকবে না, এবং সেটা আমরা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করেই করেছি। আজকে বাংলাদেশ যখন এগিয়ে অর্জন করেছে, উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনের জন্য যে কয়েকটা মানে পদক্ষেপ আমাদের নিতে হবে, আমরা অত্যন্ত সাফল্যের সাথে নিয়েছি। শুধু তাই না, এই কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন সবকিছু মিলিয়েও কিন্তু আমরা আমাদের স্থানটা ধরে রাখতে পেরেছি। অনেক দেশ পায়নি, কিন্তু আমরা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও কিন্তু আমরা নিয়েছি। এবং আমি এটা বিশ্বাস করি, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এই উন্নয়নশীল দেশ হিসেবে যে অগ্রযাত্রাটা, এটা সহজভাবে আমরা করতে পারবো, এবং বাংলাদেশ 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবেই প্রতিষ্ঠিত হবে। আজকে নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলে, ভোটের অধিকার নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের জন্মটাই বা কোথায়? অবৈধভাবে হত্যাকুর ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখলকারী, তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল, তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয়, ভোটের অধিকারের কথা শুনতে হয়। যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল, এরপরে রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে জাতীয় সংসদ নির্বাচন, 1981 সালের রাষ্ট্রপতি নির্বাচন, বা প্রত্যেকটা নির্বাচনই তো আমরা দেখেছি কিভাবে জনগণের ভোট নিয়ে খেলা হয়। বেশি দূর যাওয়া লাগবে না, 2001 সালের 1 অক্টোবরের যে নির্বাচন, সেই নির্বাচনেও তো চক্রান্ত করে আওয়ামী লীগকে হারানো হয়েছিল। আমরা ভোট পার্সেন্টেজ অফ ভোট আমাদের বেশি ছিল, আমরা সিট পাইনি, কারণ আমি রাজি হইনি আমার দেশের গ্যাস অন্য দেশকে আমরা বেচবো। আজকে গ্যাসের জন্য হাহাকার। আমরা যদি তখন রাজি হতাম আর গ্যাস বিক্রি করা শুরু করতাম, তাহলে কি অবস্থা হতো? আমাদের কোন ইন্ডাস্ট্রি চলতো? ফার্টিলাইজার ফ্যাক্টরি চলতো? আমাদের বিদ্যুৎ উৎপাদন বাড়তো? হতো না। কিন্তু খালেদা জিয়া কিন্তু সেই মুসলেখা দিয়েছিল, সে কিন্তু কথা দিয়েছিল ক্ষমতা গেলে গ্যাস বিক্রি করবে। আমি শুধু এটুকু বলছিলাম যে আল্লাহ তাআলা জন বুঝে ধন দেয়, ও খালেদা জিয়া কথা দিয়েছে গ্যাস বিক্রি করবে, গ্যাস পাবেই না। তাদের আমলে কিন্তু গ্যাস কোনো খুব খনন করে গ্যাস পায়নি, আর ওদিকে তাদের দৃষ্টি ছিল না। ক্ষমতায় যাবে, লুটপাট করবে, পয়সা বানাবে, হাওয়া ভবন খুলে খাওয়া খাবে, এটাই ছিল তাদের মাথায়, এটাই তারা করে গেছে। আর এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই। তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয়, এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তারে দলে বিরায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিরায় নেয়। তাদের কোনো সিদ্ধান্ত নেই। আর নির্বাচন করবে না আমাদের অধীনে। আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে? তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক, দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে খুশি। হ্যাঁ, এলাকায় কিছু সমস্যা হয়, এটা স্থানীয় ভাবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি, অন্তত আমি বলবো যে 2024 সালে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল,
এইভাবে সুষ্ঠুভাবে একটা নির্বাচন কবে হয়েছে বাংলাদেশে? অতীতে কোনোদিন হতে পারেনি। প্রত্যেক নির্বাচনেই, সাধারণ নির্বাচনে লাশ পড়েছে, ভোট বাক্স ছিনতাই হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে, কিন্তু এটা হয়নি। আমরা জনগণের ভোট নিশ্চিত করেছি, ভোটের অধিকার মানুষের হাতে দিয়েছি, মানুষকে ভোট সম্পর্কে সচেতন করেছি, তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে আমরা সচেতন করেছি মানুষকে। কাজে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে, কারণ আমরা তাদের জন্য কাজ করেছি, সাধারণ মানুষের জন্য। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা যে ঘোষণা দিয়েছিলাম 2008-এর নির্বাচনী ইশতেহারে, বাংলাদেশকে আজকে আমরা বদলে যেতে সক্ষম হয়েছি, আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের সাফল্য, এবং আমরা এক ধাপ উত্তরণও ঘটিয়েছি। তারপরেও যাদের পছন্দ হয় না, আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না। যা আমি এটুকুই বলবো যে জনগণের আস্থা, বিশ্বাসই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, আর কোনো শক্তি না। মানুষের বিশ্বাস, আস্থা নিয়েই আমরা চলি, আমাদের পথ চলা। এবং আমাদের প্রতিটি নির্বাচনী ইশতেহার আমরা যখন ঘোষণা দিয়েছি, প্রতি বছর বাজেট করবার সময় আমাদের ইশতেহারটা সামনে রেখে আমরা মানুষের কাছে কি ওয়াদা দিয়েছি সেটা তুলে ধরেই কিন্তু আমরা আমাদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করি এবং তা বাস্তবায়ন করি, যার শুভ ফলটা দেশবাসী পায়। যখনই কোভিড-19 দেখা দিল এবং এর পরপর তো যুদ্ধ, তখন থেকেই কিন্তু আমরা আহ্বান করেছি দেশের মানুষকে যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। যুদ্ধের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সেই ঘোষণাই দিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা সেই ঘোষণা দিয়েছি। আজকে আল্লাহর রহমতে আমাদের ফসল উৎপাদন হচ্ছে, ভালো হচ্ছে, এমনকি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণ বৃদ্ধি পেয়েছে। খাদ্যের সাথে আমিষ গ্রহণ করা বা পুষ্টিকর খাদ্য গ্রহণেও আজকে ধীরে ধীরে আমাদের একেবারে তৃণমূলের মানুষ তারা কিন্তু এখন সচেতন। আমি বাংলাদেশে আসার পর যে অবস্থা দেখেছিলাম যে মানুষের শরীরে চামড়া আর হাড় ছাড়া কিছু ছিল না, পরনের ছিন্ন কাপড়, পায়ে কোনো একজোড়া রাবার স্যান্ডেলও ছিল না, আজকে আর সে বাংলাদেশ নেই। আর রাস্তাঘাট, পোল, ব্রিজ, যোগাযোগ ব্যবস্থা যেভাবে আমরা উন্নয়ন করেছি, সারা বিশ্বব্যাপী বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। যদিও এই কোভিড-19, ইউক্রেন যুদ্ধ, এখন আবার প্যালেস্টাইনের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, প্যালেস্টাইনের মানুষের যেভাবে মানে রীতিমতো গণহত্যা চালাচ্ছে, আমরা কিন্তু তার প্রতিবাদ করে যাচ্ছি। আমি যখন যেখানেই যাচ্ছি আমি কিন্তু এই প্যালেস্টাইনের শিশু, নারী এবং মানুষের উপর যে গণহত্যা তার প্রতিবাদ করে যাচ্ছি এবং যুদ্ধ বন্ধ করবার আমি আহ্বান জানাচ্ছি বিশ্ব নেতৃবৃন্দকে। এবং আজকে কিন্তু সারা বিশ্বে সবাই প্রতিবাদ মুখর এই প্যালেস্টাইনের এই যে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা, তার বিরুদ্ধে কিন্তু সকল মানুষ। আমাদের পুলিশ অত্যন্ত ধৈর্যের পরিচয় দেয়। সেই আমরা 2013 সালে দেখেছি অগ্নিসন্ত্রাস, পুলিশকে রাস্তায় ফেলে রেখে কিভাবে মেরেছে, পুলিশকে কিভাবে অত্যাচার করেছে, সেটাও আমরা আমাদের সকলেই দেখা আছে। বেশি দূর যাওয়া লাগবে না, 28 অক্টোবর যে ঘটনা বিএনপি ঘটালো, মানুষ হত্যা, আগুন দিয়ে পুড়িয়ে মারা, মা শিশু সহ রেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা, সেগুলি তো তারা করেছে, কিন্তু বেচারা পুলিশদের দোষটা কি? তাদের উপরে লাঠি সোঁটা নিয়ে ঠিক যেভাবে তারা পিটিয়ে মেরেছে, এটা তো কল্পনা করা যায় না। অ্যাম্বুলেন্সে আগুন, পুলিশ বাড়িতে আগুন, আক্রমণ, হাসপাতালে আগুন দেওয়া, আক্রমণ। ঠিক ইহুদিরা যে ঘটনাটা প্যালেস্টাইনে ঘটাচ্ছে, বিএনপি যে আবার ঠিক সেই ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটিয়েছে। চিফ জাস্টিসও রেহাই পায়নি, সাংবাদিকরাও রেহাই পায়নি। এটা হলো বাস্তবতা। আমার মনে হয় মানুষ এটা ভুলে যাওয়া উচিত না, বলা ঠিক না যে তারা কি অপকর্মটা করে গেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে। এখানে আন্দোলন করাকালীন সময় একজন মহিলা প্রফেসর, সে বলছে আমি প্রফেসর ইউনিভার্সিটির, পুলিশ তাকে যেভাবে দাবড় দিয়ে ধরে, হাত ধরে পিঠ মোড়া দিয়ে মাটিতে ফেলে, হাঁটু দিয়ে তার উপর চেপে তাকে যেভাবে অ্যারেস্ট করেছে, এবং সেখানে ছাত্র শিক্ষক, তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে। কেন্দ্রীয় কমিটির সভায় বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে ছিলাম। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিষয়ে আদালতের আদেশের কপি শিক্ষা মন্ত্রণালয় পায়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি জানান, আগামী 2 দিন হাইকোর্ট বন্ধ থাকায় আপিল করারও সুযোগ নেই। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বলেন, আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবে মন্ত্রণালয়। কপি হাতে পেলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে মঙ্গলবার দেশের 2 বিভাগ সহ বিভিন্ন জেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে উচ্চ আদালত বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের স্বতঃপ্রণোদিত আদেশ দেন। এই অবস্থায় বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়ে কোনো আদেশ এখনও দেয়নি মন্ত্রণালয়। গ্রীষ্মকালীন ছুটি এখনই বাতিল করা হবে কিনা সেটিও নিশ্চিত করা হয়নি। তবে যতদিন প্রয়োজন ততদিন শনিবারেও ক্লাস চলবে। আইনগতভাবে আমরা আমাদের যে আইনি পরামর্শ সেই অনুযায়ী আমাদের প্রাথমিক সিদ্ধান্ত ছিল যে আমরা এটা আপিল করব। যেহেতু আমরাও তো বিদ্যালয় বন্ধ রেখেছি, আপিল যেহেতু করবার নীতিগত সিদ্ধান্ত আমরা নিয়েছি, কিন্তু আপিল করার জন্য তো আমার আসলে রায়টা কি হয়েছে সেটা তো জানতে হবে, আদেশটা কি। নগর অঞ্চলে অসহ্য গরম ও তাপ প্রবাহের জন্য সরকারি সংস্থা ও গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু স্বার্থপর দায়ী বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। সংগঠনটির সভাপতির অভিযোগ, দায়িত্বশীল ব্যক্তিরা দেশকে নিয়ে ভাবছেন না, মুনাফার লোভে কংক্রিটে ঢেকে ফেলছে দেশ। মঙ্গলবার ডিআরইউতে এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। এপ্রিল জুড়ে তীব্র তাপপ্রবাহ ও অসহনীয় গরমে ভুগেছে মানুষ। এই চরম আবহাওয়ার পেছনে কারা দায়ী তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা আর দোষারোপ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় তাপপ্রবাহের তীব্রতা, দায়কার, করণীয় কি শীর্ষক আলোচনা। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপার সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব। মাত্র কয়েক হাজার মানুষের জন্য ঢাকার কোটি মানুষের জীবন বিপন্ন হতে পারে না। প্রবন্ধে বলা হয়, অতিষ্ঠ গরমে ছায়া দিতে পারে এমন গাছ নেই। সিটি কর্পোরেশন, রাজুক সহ সংশ্লিষ্টদের এর দায় নিতে হবে। নির্বিচারে গাছ কেটে উষ্ণ করা হয়েছে প্রকৃতিকে। এসির যথেচ্ছ ব্যবহার বৃদ্ধির কারণে বাড়ছে তাপমাত্রা। এই মুহূর্তে 40 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় ওনার টেম্পারেচারকে 26 ডিগ্রি বানিয়েছেন এবং এই অতিরিক্ত 14 ডিগ্রি ঢেলে দিচ্ছেন তার প্রতিবেশীর উপর। বাপা সভাপতি বলেন, দেশের অনেক উন্নয়ন কাজেরই সমন্বয় নেই। সড়ক বানাতে গিয়ে গাছ কাটা, শোভা বাড়াতে কংক্রিট ব্যবহার করায় মানুষের অস্বস্তি বেড়েছে। সেই জন্য যারা রাজনীতিবিদ তাদেরও আজকের এই ব্যাপারটা সোচ্চার হওয়া দরকার এবং সরকারেরও আমরা মনে করি যে তাদের পলিটিক্যাল স্ট্যান্ড এবং রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার যে এগুলো তারা পরিবর্তন করবেন কিনা। অন্য বক্তারা বলেন, এখন আর সচেতনতা তৈরি নয়, সরাসরি পদক্ষেপ নিতে হবে। কারণ আমরা যেভাবে পরিবেশকে ধ্বংস করেছি, দানবের মতো ধ্বংস করেছি শহরায়নের নামে, নগরায়নের নামে, সেই জায়গা একদিনে ফিরিয়ে আনা সম্ভব হবে না। পরিবেশ আইন ভঙ্গকারী শাস্তি নিশ্চিত করা, উন্নয়নের নামে গাছ কাটা বন্ধ, জলাশয় উদ্ধার সহ 8 দফা দাবি জানায় বাপা। অন্যান্য বায়ু দূষণকারী কার্যক্রম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক কার্যকরী এবং দৃষ্টান্তমূলক দৃশ্যমান পদক্ষেপ চাই। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্ব খাতে ব্যাপক সংস্কার না হলে বিপুল পরিমাণ কর হারাবে সরকার। এতে 2041 সাল নাগাদ পুঞ্জীভূত ক্ষতির পরিমাণ দাঁড়াবে 50 লাখ কোটি টাকা। দুপুরে রাজধানীতে এক সেমিনারে এই তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা পিআরআই। এজন্য কর ছাড় বাতিল করা সহ নানা সুপারিশ করেছেন গবেষকেরা। ব্যবসায়ী নেতাদের দাবি, কর ছাড় তুলে নেওয়া হলে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বেসরকারি খাত। গত 1 দশকে অর্থনীতি যে গতিতে এগিয়েছে, রাজস্ব আদায় সে গতিতে বাড়েনি। ফলে কর জিডিপি অনুপাত 10.5% থেকে 7% নেমেছে। এতে সরকারের খরচ করার সক্ষমতা কমেছে, বেড়েছে দেশি বিদেশি ঋণ। সংকট উত্তরণে আয় বাড়ানোর উপায় খুঁজছে সরকার। অর্থনীতিবিদদের মতে, স্বল্পমেয়াদে রাজস্ব বাড়াতে হলে অব্যাহতি তুলে দিতে হবে। এর মাধ্যমে 4 বছরে আসবে 60,000 কোটি টাকা। দীর্ঘমেয়াদী সংস্কার আনতে হবে রাজস্ব আদায় ব্যবস্থায়। ভ্যাট ও আয়করে অটোমেশন, কাঠামোগত সংস্কার সহ নানা পরামর্শ দেন অর্থনীতিবিদরা। তারা জানান, সংস্কার হলে 2041 সাল নাগাদ রাজস্ব বাড়বে 49 লাখ কোটি টাকা। ট্যাক্স সিস্টেমের ফান্ডামেন্টাল রিওরিয়েন্টেশন দরকার। ডাইরেক্ট ট্যাক্স থেকে আমাদেরকে ফোকাসটা দিতে হবে, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ফোকাস কমাতে হবে তা নয়, কিন্তু মাচ অফ দ্য রেভিনিউ হ্যাজ টু কাম ফ্রম ডাইরেক্ট ট্যাক্স। এবং এটা না হলে পরে কিন্তু ওই ইনকাম ডিস্ট্রিবিউশন আমরা অ্যাড্রেস করতে পারবো না। ব্যবসায়ীদের দাবি, কর ছাড় তুলে নিতে হলে ব্যবসার খরচ কমাতে হবে। রপ্তানি বহুমুখী করতে দরকার নীতি সুবিধা। Cost of doing business
অনেক জায়গাতেই অনেক হাই কম্পেয়ার টু মেনি অফ দ্য কম্পিটিটর্স। আমরা যদি এই ট্যাক্স এক্সেম্পশনগুলো না দিই, এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে কম্পিটিটিভ থাকবে না। সেমিনারে অর্থ প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অনেকেই কর ফাঁকি দিতে সম্পদের মূল্য কম দেখাচ্ছেন। যতই বলি আমরা মুখে, সবাই কর দিতে চায়, ট্যাক্স দিতে চায়, ভ্যাট দিতে চায়, আসলে কিন্তু একটা বড় অংশই দিতে চায় না। বলার সময় আমরা বলি, ব্যক্তি পর্যায়ে যখন যাই তখন কিন্তু দিতে চায় না। যারা প্রপার্টি বিক্রি করেন, আমাদের যারা প্রপার্টি হোল্ডার আছেন, ওরা কেউই চান না যে ওনাদের টাকাটা আমাদের ট্যাক্স ফাইলে রাখানোর মতো না, এটা তো ওনারা কেউ চান না। সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষায় নীতি নির্ধারণে নানা দুর্বলতার কথা স্বীকার করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত আর অনুন্নত দেশের মধ্যে বিভেদ দিন দিন বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এই সংকট কাটাতে বৈশ্বিক আর্থ-সামাজিক কাঠামো পুনর্গঠনের পরামর্শ দেন তিনি। সৌদি আরবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। সালমান এফ রহমান বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি উন্নয়নের পথে হুমকি হয়ে উঠতে পারে। সৌদি আরবের রিয়াদে বিশেষ সভার আয়োজন করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম, যেখানে 90 দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈশ্বিক সহযোগিতা, প্রবৃদ্ধি ও জ্বালানি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। চ্যালেঞ্জ মোকাবিলা করেও প্রবৃদ্ধি অর্জন করে 5%। আলোচনায় গুরুত্ব পায় শিল্প কারখানায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে সালমান এফ রহমান আশঙ্কা করেন, অতিমাত্রায় প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে প্রযুক্তির সক্ষমতা ভাগাভাগি করলে সুফল পেতে পারে পুরো বিশ্ব। আগামী 5 বছরে এআই এমন জায়গায় পৌঁছে যাবে যা আমাদের চিন্তার বাইরে। ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কর্মক্ষেত্রে মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। এ সময় মার্কিন বিনিয়োগকারী ল্যারি ফিঙ্ক বলেন, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে পুঁজিবাজারকে গতিশীল করতে হবে। এছাড়া সামাজিক সমস্যা এড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদও দেন তিনি। বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী পুঁজিবাজার গঠন করতে হবে। এটি আর্থিক খাতকে গতিশীল করবে। প্রযুক্তির কারণে সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। যেসব দেশে জনসংখ্যা কমছে সেখানে প্রযুক্তি ব্যবহারে সামাজিক সমস্যা কম। যেসব দেশে জনসংখ্যা বাড়ছে সেখানে শিক্ষা ও কর্মসংস্থানের সমস্যা দেখা দিচ্ছে। আলোচনায় সালমান এফ রহমান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশকে পড়তে হয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমাদের ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। 12 বছর অর্থনীতি স্থিতিশীল থাকলেও হঠাৎ অবমূল্যায়নের মুখে পড়তে হয়েছে। যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে, কিন্তু এর দায় আমাদের নয়। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানবাধিকার সূচক জাতীয় নিরাপত্তার জন্য একটি অপরিহার্য ভিত্তি। মানবাধিকারের লঙ্ঘন একটি দেশকে পিছিয়ে দেয়। সারা বিশ্বের মাঠ পর্যায়ের তথ্য নিয়ে প্রতিবছর যুক্তরাষ্ট্র দেশভিত্তিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে। এখানে প্রমাণ ছাড়াও কোনো তথ্য গ্রহণ করা হয় না বলে জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ফেস টু ফেস অনুষ্ঠানে একথা জানান তিনি। মার্কিন সরকারের অর্থায়নে এই প্রতিবেদন তৈরি করা হলেও তথ্য সংগ্রহ হয় যথেষ্ট স্বচ্ছতার ভিত্তিতে, যার তথ্য নেওয়া হয় সাংবাদিক, সাধারণ জনগণ ও সরকারি কর্মচারীদের কাছ থেকে। 1977 সাল থেকে প্রতি বছর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের প্রায় 200টি দেশ ও অঞ্চলের মানবাধিকারের পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করে।
And to see if there's progress, to see if we've made 1977 সাল থেকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই রিপোর্ট প্রকাশ করে আসছে। এটির উদ্দেশ্য আসলে সারা বিশ্বে মানবাধিকার পরিস্থিতি কেমন তা দেখা। প্রতি বছর এই পরিস্থিতির কোনো অগ্রগতি বা অবনতি আছে কিনা সেটা দেখা। আমরা সারা বিশ্বের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে থাকি। দুই ম্যাচ হাতে রেখে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী বিকেএসপিতে শেখ জামালকে 4 উইকেটে হারিয়ে শিরোপা উৎসব আকাশে নীলের। আরেক ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে 8 রানে জিতেছে মোহামেডান। ফতুল্লায় গাজী গ্রুপকে 7 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। এই ম্যাচে জাতীয় দল থেকে ছুটি নিয়ে খেলেছেন আবাহনীর 3 জন। 15 রানে 3 উইকেট হারিয়ে শেখ জামাল শুরুতেই চাপে পড়ে। সৈকতকে সঙ্গে নিয়ে 72 রানের জুটি করেন সাকিব, তবে 50 মিস করেন দুজনই। সাকিব আউট 49 রানে আর সৈকত 41 রানে। শেষ দিকে জেআর 59 বলে 85 রানের ইনিংসে বড় পুঁজি পায় শেখ জামাল। রান তারা নিজেদের দাপট ধরে রাখে আবাহনী। 103 রানের জুটি গড়ে ওঠে আফিফ ও বিজয়ের মধ্যে। দুজনের ব্যাটে আসে 50। বিজয় 67 আর আফিফ খেলেন 83 রানের দারুণ এক ইনিংস। এরপর মোসাদ্দেকের অপরাজিত 50-তে 1 বল আগে জয় তুলে নেয় আবাহনী। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।